যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা গোল টেবিল বৈঠক ছিল, 71 মঞ্চে ওরা আয়োজন করেছিলেন। কতিপয় সিনিয়র মুক্তিযোদ্ধা ছিলেন ওখানে, আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, সম্ভবত আপনার সঙ্গে যোগাযোগ করে থাকবেন। তো তাদের সেই অনুষ্ঠানে সেটা বিষয়টা ছিল সম্পূর্ণভাবে আলোচনার বিষয় ছিল সংবিধান নিয়ে, সংবিধানের যে পরিবর্তনগুলি হচ্ছে সেটা নিয়ে আলোচনা। আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনও ছিলেন, সিনিয়র সাংবাদিকরাও ছিলেন। হঠাৎ করে সেখানে কিছু লোক মব আকারে স্লোগান দিতে যেতে ঢুকে পড়েছে হ্যান্ড মাইক নিয়ে। তারপরে দেখলাম তারা ওখানে বেশ কিছু ভাঙচুরও করলো, অনেককে উঠতে গেলো তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, একজনকে দেখলাম হ্যান্ড মাইক দিয়ে বাড়ি দিয়ে ফেলে দিল। এই যে মব তৈরি করা, একটা সময় পরে সেখানে পুলিশ আসলো, পুলিশ এসে যারা মব তৈরি করলো তাদের কিছু বললো না, মব দ্বারা যারা আক্রান্ত হলেন তাদেরকে ধরে নিয়ে গেলেন। তো এই ঘটনা আমার ধারণা আপনি নিজেও এটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটা আপনার দিয়েছেন, পোস্ট দিয়েছেন। তো এই ঘটনাটাকে আপনি আসলে কিভাবে দেখছেন আমাদের এই সময়ে? এটা তো সরকারকে ডিফেম করার জন্য একটা বড় ধরনের চক্রান্ত মনে করি আমি, সরকারের ইমেজকে নষ্ট করার জন্য। এখানে কে কোথায় সমাবেশ করবে সেটা সরকার থেকে তো অনুমতি নিয়ে থাকে, আর সরকার থেকে যদি অনুমতি নিয়ে না থাকে তাহলে সরকারের বাহিনী আছে, তারা বন্ধ করে দেবে। এখন যদি প্রত্যেকটা অর্গানাইজেশন এভাবে যদি কোনো সমাবেশ করতে যায়, সেখানে যদি এভাবে মতামত সন্ত্রাসীরা, ট্যাগ সন্ত্রাসীরা যদি আক্রমণ করে, তাহলে তো জগতে কোথায় কিছু হতে পারবে না। এটা তো সরকার যে বলছে ডে ওয়ান থেকে আমরা মত প্রকাশে বিশ্বাসী, সেটার জন্য একটা মারাত্মক হুমকি। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সরকার তো এদের কাউকে বলে নাই যে তোমরা গিয়ে এটা করো। এটা যারা করছে অতি উৎসাহী লোকেরা করেছে। এবং যে লোকটার নাম এখানে এসেছে, আমি ওনার নাম বোধহয় সাকিব, বোধহয় এই জাতীয় একজন লোক নাম এসেছে। দেখেন সোশ্যাল মিডিয়ায় ওনার নামে প্রচার হচ্ছে, ছবিগুলো বের হচ্ছে। একটা ছবি হচ্ছে ডাকসুতে যে নির্বাচন করছে, যে ভিপি পদে এবং সেক্রেটারি পদে ফরহাদ, ভিপি পদে যে ছেলেটার নাম আমার মনে পড়ছে না, কাইয়ুম, সাদেক কাইয়ুম এবং জিএস যে ফরহাদ, এই দুইজনের সঙ্গে তার ছবি দেওয়া, মানে এদেরই ঘনিষ্ঠ লোক বলে দেখাচ্ছে। এবং জামাতের আমিরের সাথেও তার ছবি, 3টা ছবি এসেছে। এবং জামাতের পতাকা উড়িয়ে এই লোক মিছিল করছে, সেই ছবি আছে। তাহলে এখানে এরকম একটা ক্রুশিয়াল একটা নির্বাচনের কালে জামাতে যে দুইজন বা ছাত্র শিবিরের 2জন প্রতিনিধি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের ভালো ফিল্ডও আছে, তাহলে এটা তো তাদেরকে ড্যামেজ করা। এবং তাদের প্রতিপক্ষ এরকম দেখাতে পারছে, দেখো জামাত যদি ক্ষমতায় আসে, ছাত্র শিবির যদি ক্ষমতায় আসে, মত প্রকাশের স্বাধীনতা কোথায় যাবে। এই লোকগুলা ঢাকা ইউনিভার্সিটি ভিপি প্রার্থী এবং সেক্রেটারি প্রার্থীর এই লোক ঘনিষ্ঠ লোক, তাহলে ওদের 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 পৃষ্ঠপোষকতা ছাড়া তো এটা হতে পারে না। তো এই সেন্সে আমি বলবো যে এটা কিন্তু জামাতের জন্য ড্যামেজ, এটা সরকারকে ড্যামেজ। আর দ্বিতীয়ত বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা আছে, সরকার বলেছে। সেই জায়গায় যদি এটা হয়ে থাকে, তাহলে এটা আরেকটা বার্তা দিচ্ছে যে আসলে মত প্রকাশের স্বাধীনতা নাই, এখন যেখানে যা ইচ্ছা তাকে ধরে নেওয়া যায়, কথা বলা যায়। আপনি বলছিলেন যে আপনাকেও আমন্ত্রণ জানিয়েছিল, আমাকেও আমন্ত্রণ জানিয়েছিল। আমি ভাই সাংবাদিকতার অর্গানাইজেশনের বাইরে কোথাও আমাকে দাওয়াত দিল, আমি এগুলো অ্যাভয়েড করি। কারণ আমি কোনো রাজনৈতিক গন্ধওয়ালা কোনো অর্গানাইজেশনে যেতে চাই না। ইভেন সেটা মুক্তিযোদ্ধাদেরও হয়ে থাকলো, আমি তো অ্যাক্টিভিস্ট না যে আমি কোথাও গিয়ে এই ধরনের অনুষ্ঠানে অংশ নেব। তো আমার তরফ থেকে আমি এটা অপারগতা দেখিয়েছি। কিন্তু যারা গিয়েছে আমি মনে করি না যে তারা অন্যায় করেছে কেউ। সে তার 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 মত প্রকাশের স্বাধীনতা আছে, গেছে। আমি যাই নাই, আপনি যান নাই, বা আরেকজন যান নাই, অনেকে তো গেছে। এখন এখন এই যাওয়াটা তো কারো অপরাধ না। অপরাধ হচ্ছে যে সেখানে গিয়ে যদি তারা এমন কোনো বক্তব্য দিয়ে থাকে, তোরা তো বক্তব্য দিতে পারে নাই, বলতেছে এরা আওয়ামী লীগ এবং যুবলীগকে প্রতিষ্ঠা করার জন্য এসেছে। আমি বুঝি না লোকজনকে এত বোকা নাকি, যে আওয়ামী লীগ হচ্ছে শেখ হাসিনার একটা বড় সম্পদ, এটা ট্রেজার না, এটা গুপ্ত মানে খনি। এবং আওয়ামী লীগ উনার হাত থেকে তো এখনো যায় নাই। আর যুবলীগ হচ্ছে যে উনার ফুফাতো ভাইয়ের খনি। এরা এগুলাকে নিজেদের হাতে রেখেছে,
এরা কেন অমুকেরা তমুকের এই দায়িত্ব দেবে যে তোমরা যাই আমাদেরকে উদ্ধার করো? ওদের কি নিজস্ব ইয়ে নাই? যাই হোক, এটা আমার মতামত। লতিফ সিদ্দিকী তো আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত, অনেক আগেই বহিষ্কৃত, এবং লতিফ সিদ্দিকীকে জেলেও নেওয়া উচিত। আমি খুব ইয়ে করছি, ভেরি রিসেন্টলি ওনার সাথে আমার দেখা হয়েছিল। ওনার স্ত্রী আমার বোন হন, আমরা চিটং এর লোক। আমরা একসঙ্গে আমরা চিটং সমিতিতে একসঙ্গে কাজ করেছি চিটং উন্নয়নের জন্য। তো আমরা দুলাভাই ডাকি তাকে একটু। মানে এই উনি অসুস্থ লোক এবং আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পর্ক নাই এই মুহূর্তে। তাকে হেনস্থা করার কোনো মানে নাই। যে মত প্রকাশের জন্য এক জায়গায় গিয়েছে, যাকে যদি ধরে নেওয়া এখান থেকে, এটা এবং যারা গিয়েছে তাদেরকে আটক করে নেওয়া, এগুলো আমি মনে করি যে চূড়ান্ত ভাবে ডক্টর ইউনূসের ইমেজকে এখানে নষ্ট করছে। যারা এটা করছে তারা ডক্টর ইউনূসের ইমেজকে নষ্ট করছে, এবং তারা প্রথমত এবার জামাতের ইমেজও নষ্ট করলো ডাকসু ইলেকশনকে সামনে রেখে। সো এটা খুবই উদ্বিগ্ন। এটা দিয়ে অন্যদেরকেও বার্তা দেওয়া যে তোমরা কথা বলো না। এটা আপনার প্রতি বার্তা হতে পারে, আমার প্রতি বার্তা হতে পারে, তুষার ভাইয়ের বার্তা হতে পারে, আরো কয়েকজনের প্রতি বার্তা হতে পারে যে কথা বলো না। তাহলে ওনারা আরেকটা জিনিস আমি আরেকটা কথা বলি আপনাকে এখানে এই ফাঁকে। আমি আজকে দেখেছি, এটা আমি আসলে ইগনোরই করতাম, কিন্তু আমি মনে করি আলোচনা করার একটু দরকার আছে। আমাদের ওই যে ফ্রান্সের থেকে এক ভদ্রলোক, তার নাম আমি উচ্চারণ করতে চাই না, সে দেখলাম একটা আপনার পোস্ট দিয়েছে, আমাদের তিনজন, আপনি, আমি এবং ডক্টর আব্দুল তুষার, আমাদের ছবি সহ যে একটা ছবি ছিল, ওটাই দিয়ে দেখছে এদেরকে এখনই গ্রেপ্তার করা নাকি খুব জরুরি। সে এরকম ভাবে বলছে। তো উনি কি অথরিটি নাকি? উনি কে? ওই ভদ্রলোক দেশে আসে না, বিদেশে সে এটা প্রথমত হচ্ছে কোন আইনে গ্রেপ্তার করবে? তাহলে শেখ হাসিনা যে আইন করে গেছে বিশেষ ক্ষমতা, সে ক্ষমতা আইনে তাহলে সে সমর্থন করছে শেখ হাসিনার আইনগুলো। বঙ্গবন্ধু যে আইন করে দিয়ে গেছিল, যেগুলো তারা সমালোচনা করে, সেই আইনে। এছাড়া তো কি, আমি তো কোনো অপরাধ করি নাই। আপনি কি অপরাধ করছেন আমি জানি না, তুষার ভাই কি অপরাধ করেছে জানি না। জুলাইতে আপনি কথা বলেছেন, আমি জুলাইয়ের পক্ষে কথা বলেছি, তুষার ভাই কথা বলেছে। বরং সে জুলাইয়ের বিরুদ্ধে প্রথমে ভিডিও করেছে, বলছে এটা শেখ হাসিনার ষড়যন্ত্র। এই লোকের নাম উচ্চারণ করেন নাই সেই লোক জুলাই আন্দোলনের বিরুদ্ধে যে বক্তৃতা দিয়েছে সেই ভিডিও তার আছে এখনো। এই লোক সেই লোক যে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে জামাতের বিরুদ্ধে কথা বলেছে, সেই সংখ্যা আছে, সে এখন নিজে আবার এটা অস্বীকার করে। এই লোক সেই লোক যে শাহবাগ আন্দোলন করেছিল, আমরা তো শাহবাগের সমর্থক হয়ে সেখানে গিয়েছিলাম। শাহবাগের আন্দোলনের প্রধান উস্কানিদাতা তো এরাই এখন আবার শাহবাগকে গালি দেয়। এর আপনি আরেকদিন কোথায় জানি বলেছেন এর মানসিক সমস্যা আছে। তার সাথে আমার ব্যক্তিগতভাবে দেখা হয়েছে বহুবার। আমরা একসঙ্গে একটা জিম করতাম, সরাসরি বলি, সোনারগাঁয়ে জিমে সেও দেখা হতো আমার সাথে, আমিও যেতাম। আমরা শেখ হাসিনার সমালোচনা বহুবার করেছি, একসঙ্গে সুর মিলিয়ে করেছি। কিন্তু তার মধ্যে যেটা সবচেয়ে বড় সমস্যা যেটা আমি দেখেছি, সেটা হচ্ছে যে তার এই যে ফ্যান ফলোয়ার ক্রেজিনেস। আমি কাল পরশু একটা ভিডিও দেখেছিলাম যে একটা রাখাল ছেলে, আপনি দেখেছেন কিনা জানি না, একটা রাখাল ছেলে কতগুলো ছাগল, একদল ছাগল তার পেছনে, এবং একটা অগ্নিকুণ্ডে সে বৃত্তে ঘুরলো ওই রাখাল ছেলেটা এদেরকে নিয়ে, তাকে ফলো করছিল। হ্যাঁ, তাকে ফলো করে ওই অগ্নিকুণ্ডের চারপাশে এই ছাগলগুলো ঘুরলো, এবং একটা সময় সে এই রাখাল ছেলেটা ওইখান থেকে সরে গেল, এবং দেখা যাচ্ছে যে এই ছাগলগুলো এই বৃত্তাকারে অগ্নিকুণ্ডের চারদিকে ঘুরতেছে। এবং এই দৃশ্যটার সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে পিনাকির কথা, যে পিনাকি, যার নাম উচ্চারণ করতে আপনি দ্বিধা করছেন, আমার 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 মনে হচ্ছিল যে পিনাকি নিজেই এটাই মনে করে যে তার যে ফলো করছে তারা বোধহয় এই ছাগল প্রকৃতির লোক। এই ছাগলগুলোকে সে যেটা বলবে সেটাই করবে। ছাগলগুলোকে বলবে 32 নাম্বার আক্রান্ত করবে। ছাগলগুলোকে বলবে অমুকের এই কর, সেই করবে। ছাগলগুলোকে বলবে যে ডক্টর ইউনূস খারাপ, তার বিরুদ্ধে ভিডিও বানিয়ে গালাগালি করবে। এই লোক দেখেন সে আসলে কি চায়, আমি সেটাই বুঝলাম না ভাই। আমি আরেকদিন তাকে একটা ভিডিওতে বলেছি যে পৃথিবীর অন্যান্য দেশে যাদের ফ্যান ফলোয়ার বাড়ে, তাদের একটা রেসপন্সিবিলিটি বাড়ে। তারা এই লোকগুলোকে দিয়ে সমাজের উন্নয়নমূলক কাজ করতে চায়।
যে আমার ফলোয়াররা এই কাজটা করুক, আর সে এই লোকটা একটার পর একটা ধ্বংসাত্মক কাজ করা ছাড়া কোনো, তার কোনো ভালো নির্দেশনা নাই। সে ডক্টর ইউনূসকে গালাগালি করে, সে আসিফ নজরুলকে মা মাসি ধরে গালাগালি করে। সে গালাগালি করে না এমন কে আছে? সে বিএনপি নেতাদের তারেক রহমানকে গালাগালি করছে, তারপর সালাউদ্দিন ভাইকে গালাগালি করছে, মির্জা আব্বাসকে গালাগালি করছে, সবাইকে গালাগালি করছে, ইভেন জামাতের আমিরকেও গালাগালি করে আবার তার পা চাটে। সো এই যে এটা মেন্টাল রোগ ছাড়া আমি তো আর কিছু দেখি না। আমি পার্সোনালি তাকে একদিন জিজ্ঞেস করলাম, তার সাথে আমার যোগাযোগ আছে, আমি তাকে বললাম যে ভাই, এখন তো হাসিনা নাই, এখন বাইরে থেকে কি লাভ, দেশে আসেন। এই যে ডক্টর ইউনূস যে ভদ্রমহিলাকে স্বাস্থ্য খাতের দায়িত্ব দিয়েছে, এই মহিলার তো কোনো অভিজ্ঞতা নাই। আপনি স্বাস্থ্য কার্ডটাকে একটু দেখেন, তাদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো আছে, আপনি যদি স্বাস্থ্য খাতের দায়িত্বটা নেন তাহলে ভালো করতে পারেন। সে আমাকে বলছে যে আপনি কি মনে করেন যে আমাকে এই দায়িত্ব দেবে? আমি বললাম যে কেন দেবে না, আমি তো মনে করি দেবে, বিএনপিও দেবে আপনাকে, আপনি যদি চান। না, আপনার ধারণা ভুল। তো আমার মনে হচ্ছে তার একটা ফ্রাস্ট্রেশন জাগছে, যে সে আশা করেছিল ডক্টর ইউনূস তাকে হেলিকপ্টার পাঠিয়ে নিয়ে আসবে, এবং এই যে তার ফ্যান ফলোয়াররা আন্দোলন করবে যে ইউনূস ফিনাকিকে কেন আনো না, এই ধরনের একটা ফ্যান্টাসিতে ভুগে সে এইগুলো করছে। আমি তাকে হাত জোট করে অনুরোধ করব, ভাই এইগুলা ছাড়েন। আপনার যেহেতু একটা সুনাম আপনি অর্জন করেছেন, ফ্যান ফলোয়ার আছে, এই দেশটাকে উন্নয়নের জন্য কিছু কাজ করেন। আমার ফ্যান ফলোয়ার পালার দরকার নাই, আমি ভিউ ব্যবসা নিয়ে করি না, আমার ওই ওই ফলোয়ার ব্যবসা করি না। আপনি এটা করছেন, খান, কিন্তু জাতির জন্য একটা কিছু করেন। আপনি শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছেন, সেটাতে কি কেউ কোনোদিন আপনাকে কেউ কিছু বলেছি, বা আপনি বলেছেন, অন্য কেউ বলেছে? আপনার খুশি আপনি আন্দোলন করেছেন, আপনি করেন, কিন্তু মানুষগুলোকে ভালো কাজেই দেন। ডক্টর ইউনূস একটা একটা অভ্যুত্থান হয়েছে, আমাদের ছেলে মেয়েরাই তো এইসব অভ্যুত্থান ঘটিয়েছে। এই এই লোক অভিযোগ করেছে এদের নাকি আমরা সন্ত্রাসী বলেছি, একটা প্রমাণ সে কোথায় দেখাতে পারবে? মানে মিথ্যাচারের একটা সীমাহীন মিথ্যাবাদী সে। এই এই লোকগুলো মানুষগুলোকে উত্তেজিত করে একজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য, এবং এইভাবে মানুষ, এবং তাদের আরেকজন হত্যা করার মেসেজ দেয়, একে হত্যা করো, আর ও মেসেজ দিয়ে এদেরকে জেলে নাও। তো এদের কাছ থেকে আসলে আমাদের রাষ্ট্র কিভাবে, সোশ্যাল মিডিয়া কিভাবে, আমি আমি খুবই মানে হতাশ যে বাকিগুলোর কথা বললাম না, সে একটা শিক্ষিত লোক, একটা শিক্ষিত লোক হয়ে এত নিম্ন স্তরে কিভাবে নামতে পারে? সে একের পর এক আমাকে বহুবার আক্রমণ করেছে, আক্রমণের পর আমিও কথা বলেছি, ভাই এগুলা তো ছাড়েন, ভালো কিছু করেন। না, এই ছাড়া মনে হচ্ছে তার এগুলা। আরেকটা জিনিস খেয়াল করেন, আমাদের 3 জনের ছবি ব্যবহার করেছে সে, তার ফেসবুক ফেসবুক পেজে আপনি যান, তার বাকি স্ট্যাটাস গুলোতে কেউ মানে থুতু ছিটতেছে, কেউ দেখেও না। সে আমাদের ছবি ব্যবহার করে এখানে ব্যবসা করতেছে, এবং এই পর্যন্ত 2বার আমাদের ছবিটা ব্যবহার করছে, সেখানে কত হাজার লাইক দেখেন, কত হাজার লাইক কমেন্ট। তো লাইক কমেন্ট মানে তার ব্যবসা, সে আমাদেরকে নিয়ে নিজের ব্যবসা করতে চায়। এখন তার এটুকু কাণ্ড জ্ঞান নাই যে সে তার ওইগুলা নিয়ে আমাদের ড্যাম কেয়ার, তার এগুলা দেখার টাইম নেই আমার। এবং সে সে আশা করেছিল যে তার এগুলা নিয়ে কথা বলবো, আরেকটা বিবৃতি দিব, ওই যে পাল্টাপাল্টি ব্যবসা চলবে, তারে গণার টাইম আছে? ভাই তুই তোর কাজ কর, তুমি তোমার কাজ করো, তুমি কিভাবে ভালো কাজ করবা, দেশের কাজ করবা সেটা করো। তুমি একটা বিপ্লবে ভালো ভূমিকা রেখেছো, সেটা আমাদের সরকার, বিরোধী দল সবাই স্বীকৃত, তো করো সেটা। এখন দেশে এসে ভালো কিছু করো, আসো না কেন? শেখ হাসিনা তো তোমাদের জন্য আজরাইল ছিল, সে তো নাই। তোমাদের জন্য ডিজিএফআই, তোমাদের জন্য আজরাইল ছিল বলতা, এবং ভারত দিয়ে পালাইছো। তোমাকে ভারতের রয়ের এজেন্ট বলে কেউ কেউ, আমি রয়ের এজেন্ট বলতে চাই না, কিন্তু তুমি নিজে বাধ্য করছো যে তুমি আসলেই রয়ের এজেন্ট। তুমি চাচ্ছ এই দেশটা তছনছ হয়ে যাক। এই দেশটা তছনছ হয়ে গেলে এই ইন্ডিয়া আমাদের এখানে ইন্টারভেন করতে পারে, ইন্ডিয়া আমাদের এখানে হস্তক্ষেপ করতে পারে। তুমি আসলে সেটাই চাচ্ছ। তোমাকে যে রয়ের এজেন্ট বলে, ভারতীয় দালাল বলে, এমনি এমনি তো মানুষ বলতেছে না। এবং আমি আমাদের তার ফলোয়ার যারা আছে তাদেরকেও বলবো, ভাই অন্ধত্বের একটা সীমা আছে। আপনি তার তার ইয়ে দেখে অন্যদের গালাগালি করবেন, কি কারণে করবেন সেটার একটা রিজন দিয়ে করেন। এই দেশে জুলাই বিপ্লব যারা সমর্থন করেছে আপনি তাদেরকেও গালি দিচ্ছেন, তো তাহলে আপনি কি পাচ্ছেন আপনারা?
এটা আপনাদের আসল উদ্দেশ্য কি? আপনারা কি ডক্টর ইউনূসকে সফলতা দেখতে চান? আপনারা কি চান যে ফেব্রুয়ারিতে একটা ভালো ইলেকশন হোক, আমাদের জাতি একটা ক্রান্তিকাল অতিক্রম করে একটা রোড একটা ইয়ে যাক? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যে রাজনৈতিক দলগুলোকে আসবে, ক্ষমতায় আসবে, আমরা আশা করছি হয় বিএনপি আসবে নয় জামাত আসবে, এই তো। এনসিপি আসার তো আমি পার্সোনালি কোনো সম্ভাবনা দেখি না। তো এই যে দুইটা দল যদি আসে, এরা এসে কি করবে? যে এনআরকি তৈরি করে রেখেছে, এবং বিএনপিও কিছু এটা নিয়ে বলতেছে না, এবং এই জামাতও কিছু বলে না, এবং ডক্টর ইউনূস তো বলছেই না। আমি তো মনে করি ডক্টর ইউনূস যদি একটা ঘোষণা দেয়, তোমরা যদি এই এনআরকি চালাতে থাকো তাহলে আমি ক্ষমতায় থাকবো না, আমি আমি ছেড়ে চলে গেলাম, কালকে এটা বন্ধ হয়ে যাবে। কারণ তাকে যারা রাখছে, জামাত, বিএনপি, অন্যরা, তারা তো বলবে যে ভাই আপনি না, বিশেষ করে জামাত, যে ভাই আপনি চলে গেলে তো আমাদের রাজত্ব শেষ হয়ে যায়। এবং ডক্টর ইউনূস কেন এই কথা বলেন না, এই রাগটা করেন না, আমি জানি না। উনার ইমেজ কি বাড়ছে? উনাকে তো মবের যত বদনাম এটা তার উপরেই যাচ্ছে, তাই না? জি। আচ্ছা, আমরা শেষ প্রশ্ন করি, একটু ছোট করে বলেন। এটা এটা হলো, আজকে দেখলাম আমরা নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করলো, এই যে বললো যে মানে মানে তারা কিভাবে নির্বাচন করবে না করবে এগুলো বললো। কিন্তু এদিকে দেখলাম আবার এনসিপি খুব দ্রুত এটার প্রতিক্রিয়া দিল। এনসিপি বললো যে, যদিও ওরা বলছে 2 মাস আগে তারা তফসিল ঘোষণা করবে, কতগুলো ভোট কেন্দ্র, কিভাবে ভোট কেন্দ্র হবে, এগুলো বললো। এনসিপি বললো যে জুলাই সনদ ঘোষণার আগে এই যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, এটা নাকি প্রতিশ্রুতি ভঙ্গের সামিল। তো এটা কার কাছে কে প্রতিশ্রুতি করেছিল, কি ভঙ্গ করলো, আর এই রোডম্যাপের কারণে কি নির্বাচন ব্যাপারে আপনার আশাবাদ বেড়েছে কিনা? আমি আশাবাদী। আমি আমি চাই যে ইলেকশনটা যেভাবে হোক, আমাদের সবার সহযোগিতা করা উচিত। আমরা যে আপনি তুষার ভাই যেদিন একসাথে বসলাম, আমাদেরও তো সেটাই সেটাই আমাদের ইয়ে ছিল। এরা যে দেশকে অস্থিতিশীল করতে চায়, আমরা চাচ্ছি ডক্টর ইউনূসকে হাতকে শক্তিশালী করে কিভাবে একটা ইলেকশন হয়ে যায়, আমরা সেটাই চাই। আমরা কেন দেশের ধ্বংস চাইবো? আর দেশের ধ্বংস যদি কেউ যদি না চায়, তাহলে তো নির্বাচনই চাইবে। বিএনপি বলছে নির্বাচন চায়, জামাত বিএনপির নির্বাচনের বিরুদ্ধে তো এখনো কোনো কথা বলে নাই। তাদের স্ট্র্যাটেজি নিয়ে ইয়ে থাকতে পারে। আমার মনে হয় যে এনসিপিও সেটা মেনে নেবে, এবং এই রোডম্যাপ নিয়ে সবাই একটু পজিটিভ দৃষ্টিতে দেখা উচিত, ডক্টর ইউনূসকে হেল্প করা উচিত। দেখেন, ইলেকশন কমিশন তো নিজে নিজে কি করবে? তার যেমন ক্ষমতা আছে, তাকে সরকার এবং রাজনৈতিক দল সবাই হেল্প করতে হবে, এবং স্টেক হোল্ডাররা যদি এক একজন এক কথা বলে, তাহলে ইলেকশন কিভাবে হবে? আমি ইলেকশন কমিশনের উপর আমার খুবই আস্থা আছে, নাসির সাহেবের উপর আমার খুব আস্থা আছে। আপনি বলতে পারেন চিটং এর লোক এই জন্য কিনা, সেটাও বলতে পারেন। আমাদের চিটং এর লোক প্রধান উপদেষ্টা, আমাদের বদ্দার উপর যেমন আস্থা আছে, তেমনি আমাদের বদ্দা যারা নিয়োগ দিয়েছে তার উপর আমার আস্থা আছে। আমি সত্যিকার অর্থে বিশেষ করে ইলেকশন কমিশন, প্রধান ইলেকশন কমিশনের উপর বড় আস্থা রাখি। উনি একটা সুন্দর নির্বাচন দেবেন, এবং উনি ব্যক্তিগতভাবে আমি জানি উনি ভালো মানুষ। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে মব সংস্কৃতি, মব ভায়োলেন্স, এটা আসলে এখন কিন্তু আত্মঘাতী মানে একটা চেহারা পেয়ে বসেছে। কারণ যে লোকটা নেতৃত্ব দিয়েছে তিনি জামাতের সঙ্গে সংশ্লিষ্ট, এবং এটা যদি এটাই হয় তাহলে তো ওনার নিজের দলেরই এতে ক্ষতি হবে, আবার সরকারেরও মানে আপনার যে ইমেজ আছে সেটা নষ্ট হবে। তো এগুলো কেন হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা চাইবো যে এই ধরনের মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা, সেটা যেন অবাধ হয়, সেটা যেন বাধাহীন হয়। আগামীতে আমরা সামনে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, আমরা নির্বাচনের দিকে এরকম মববিহীন ভাবে অগ্রসর হতে পারবো, এই প্রত্যাশা থাকলো।